ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। আমরা গতকালকে যে আলোচনাটি করেছিলাম যে পাবনার ঈশ্বরদীতে বিএনপি জামাত এখন পর্যন্ত যে সংঘর্ষগুলো হয়েছে তার মধ্যে এটি তুমুল সংঘর্ষ, মানে বেশ ভালোই সংঘর্ষ হয়েছে। আগ্নেয়াস্ত্র সেখানে উভয় পক্ষের হাতেই ছিল, যদিও বিএনপির দাবি যে সেখানে যার হাতে আগ্নেয়াস্ত্র ছিল তিনি জামাত শিবিরের কর্মী। সেটার একটা আপডেট আছে দর্শক, সেটি হলো মামলা করা হয়েছে। মামলাতে ঈশ্বরদীতের সংঘর্ষে বিএনপির মামলার প্রধান আসামি জামায়াতের এমপি প্রার্থী, জামায়াতের এমপির যিনি প্রার্থী এবং জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলকে পাবনা 4 ঈশ্বরদী আটঘরিয়া আসনের এমপি প্রার্থী তিনি, তাকেই প্রধান আসামি করা হয়েছে এই মামলায়। এটি হলো সংঘর্ষের আপডেট। এর বাইরে যে আলোচনাটি চলছে সেটি বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে। তার অসুস্থতার জন্য সারা দেশেই দেশব্যাপী মানুষ দোয়া করছেন। এটি একটি বিষয় এখানে লক্ষণীয়, সেটি হলো যে এটি নেতাকর্মীর বেড়াজাল ডিঙিয়ে এটা সারা দেশের ভেতরে সব দল মত নির্বিশেষে এক ধরনের ঐক্যের সৃষ্টি হয়েছে তার দোয়া মাহফিলগুলো। এটি তার জন্য আমাদের অবশ্যই খারাপ লাগা আছে, কিন্তু একজন নেত্রী খুব অদূর ভবিষ্যতে বা মানে নিকট অতীতে আমরা এরকমের দেখিনি যে একজন নেত্রীকে এইভাবে তিনি দেশের মধ্যে এক ধরনের ঐক্য তৈরি করে ফেলতে পারেন অসুস্থতার কারণে। বেগম খালেদা জিয়ার জন্য আমাদের দোয়া রইল। তবে যেটি আলোচনা হচ্ছে, বেগম খালেদা জিয়ার এই পরিস্থিতিতে তারেক রহমান আসবেন কিনা। তারেক রহমান একটি দলের অ্যাক্টিং চেয়ারম্যান তো বটেই, কিন্তু বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সম্পর্ক হলো মা এবং ছেলে। সেই ক্ষেত্রে এই যে তার আশা এবং ঠিক এই মুহূর্তে তার চলে আসা, কিভাবে আসা যাবে সেটি নিয়ে আলোচনা চলছে। এটি যদিও একটি ব্যক্তিগত ইস্যু, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এমন অদ্ভুত যে বাংলাদেশের মানুষ বেডরুমেও রাজনীতি করতে রাজি তারা। অর্থাৎ বাংলাদেশের মানুষের যে রাজনীতিবিদদেরকে তারা দেখে, যাদেরকে তারকা তৈরি করা হয় তারাই তৈরি করে, জনগণ যাদেরকে তারকা তৈরি করে তাদের রাজনীতি তারা 24 ঘন্টার রাজনীতিবিদ হিসেবে তারা দেখতে চায়, 24 ঘন্টার মানুষ। সেই হিসেবে এই মা এবং ছেলের এই বিষয়টিকেও রাজনীতির বাইরে আমরা রাখতে পারি না। আমাদের সঙ্গে আজকে আছেন আলোচনায় শাম্মী আক্তার, বিএনপির সাবেক সংসদ সদস্য, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের প্রসঙ্গ হলো নির্বাচন পূর্ব সহিংসতা ও প্রাসঙ্গিক বিষয়, এই সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বরাবরের মতো শিরোনামটি দেখে আসি, শিরোনাম দেখে আলোচনা শুরু করব। 3 দিন পর কথা বলেছেন খালেদা জিয়া, খেয়েছেন পানীয়, সংকট এখনো কাটেনি বলছেন চিকিৎসক, স্বাস্থ্যের খোঁজ নিলেন রাষ্ট্রপতি। তারেক রহমান আবেদন করলে একদিনের মধ্যে ট্রাভেল পাস দেবে সরকার। তারেক রহমান উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে খালেদা জিয়ার অসুস্থতার খবর। জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র না বাড়লেও দ্বিগুণ হতে পারে গোপন কক্ষ, জানালেন ইসি সচিব। বুথের মধ্যে আমরা প্রাথমিকভাবে হিসাব করেছিলাম একটা স্টাম্পিং সেন্টার, সেখানে আমরা এখন 2টা করে দিব, যাতে আপনার ফ্লো অফ ভোটার্সটা ঠিক থাকে। কর্মকর্তাদের রাজনৈতিক আতিথেয়তা ঠেকাতে বাড়ছে বাজেট। বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ মূল সমন্বয়কারী তাপস, প্রধান উপদেষ্টার কাছে তদন্ত কমিশনের প্রতিবেদন জমা। এবং সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি, নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি আলাদা হলো বিচার বিভাগ। আমাদের অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনার চাইলে কমেন্টের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। শাম্মী আক্তার, আপনাকে দিয়ে শুরু করি। শাম্মী আক্তার, আমরা যে আলোচনাটি নির্বাচন পূর্ব সহিংসতা, এটি মানে এটি জেনে আমাদের সাথে লেগেই আছে যে নির্বাচনের আগে সহিংসতা হতেই হবে, না হলে নির্বাচন মনে হবে না, এরকম একটা বিষয়। আমরা ঈশ্বরদীর ঘটনাটি নিশ্চয়ই আপনি জানেন, ঈশ্বরদীতে যে ঘটনা ঘটেছে, এর সঙ্গে আপনাকে আরও 3টি ঘটনার কথা বলি। সেটা হলো বহিষ্কারদেশ প্রত্যাহার নিয়ে রাজশাহীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষ। রাজশাহীতে
সাবেক কাউন্সিলর রকিবউদ্দিন টুনু এবং একই ওয়ার্ডের বিএনপি সভাপতি রুহুল আমিন টুটু। যাই হোক, সেইখানকার নগরীর রাজপাড়া থানা এলাকায় এই সংঘর্ষ হয়েছে, 2 গ্রুপের, 5 জন আহত। টাঙ্গাইলে মনোনয়ন দ্বন্দ্বে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত 10। এই ঘটনায় হলো দেলদুয়ার থানার দেলদুয়ার টাঙ্গাইল 6 নাগরপুর দেলদুয়ার আসনে মনোনয়ন পেয়েছেন রবিউল আওয়াল লাবলু। তার মনোনয়ন বাতিল করে মনোনয়ন বঞ্চিত নেতা জুয়েল সরকারকে মনোনয়ন দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এবং সেখানে সংঘর্ষ হয় 10 জন আপনাদের দলের ভেতরেই। ঝিনাইদহে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, আহত 10, সেখানেও 10 জন। এবং ঝিনাইদহেও এই ঘটনাটা ঘটেছে হলো সদর উপজেলার ফুরসুন্দি ইউনিয়নে। বলেন আপনার মন্তব্য, শুনতে চাই। ধন্যবাদ আপনাকে এবং আপনাদের দর্শক যারা আছেন তাদেরকে শুভেচ্ছা, সহ আলোচক মনিরা আছে ওকেও শুভেচ্ছা। সংঘর্ষ নিয়ে বলবো? হ্যাঁ, আমি আপনাকে 4টা ডাটা দিলাম। ডাটা দিলেন, আচ্ছা। সংঘর্ষ তো বাংলাদেশের নতুন কিছু নয়, পুরনো ঘটনা। নির্বাচন আসলে কিছু সহিংসতা হয় এবং আমরা যদি গত 15 বছরের উপরে যে আওয়ামী লীগ সরকারটি, ফ্যাসিস্ট সরকারটি বাংলাদেশে ছিল, তারা যে 3টা ইলেকশন তারা করলো, একটা একতরফা ইলেকশন 14তে করলো, 18তে দিনের ভোটরাতে করলো এবং দামি নির্বাচন। মূলত হচ্ছে 3টাই তো জনগণের কোনো অধিকার ছিল না, ভোটাধিকার ছিল না। তারা তাদের মতো ক্ষমতা কুক্ষিগত করেছে ওই নির্বাচনের মধ্য দিয়ে। তারপরেও 18 সালে যে নির্বাচনটি হয়েছিল সেখানে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছিল। সেই নির্বাচনে আপনি কি দেখেছেন কি পরিমাণ সহিংসতা হয়েছিল? আমাদের এই যে পাবনায়, আপনার সিরাজগঞ্জে আমাদের যে ইকবাল হাসান মাহমুদ টুকুর সহধর্মিনী, ওনার জনসভায় প্রকাশ্যে গুলি করা হলো, একজন মহিলার চোখে গুলিবিদ্ধ হলো, সেই মহিলার চোখে আর দেখতে পারে না, ঠিক আছে। তারপরে মাহবুবউদ্দিন খোকনের উপরে হয়েছে, গয়েশ্বরচন্দ্র রায়ের উপরে হয়েছে, নাটোরে হয়েছে। এগুলো ভয়াবহ সংঘর্ষগুলো ঘটে গিয়েছে ওই সময়ে। তাহলে সংঘর্ষ নতুন কিছু নয়। তবে নতুন বন্দোবস্তের কথা বলে যে ইন্টারিম সরকারটি এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন, তারা নতুন কোনো ক্যারিশমা দেখাইতে পারতেন যে বাংলাদেশের নির্বাচনের আগে এই সহিংসতা কিভাবে বন্ধ করা যায়, এই উদ্যোগটি তারা গ্রহণ করতে পারতেন। কারণ রাষ্ট্রযন্ত্রের কাঠামো, সব কাঠামো তো তাদের হাতে আছে। সেই কাঠামোগুলো হাতের মুঠোয় নিয়ে চুপ বসে থেকে চুপ করে মুচকি মুচকি হাসলে তো হবে না। আপনাকে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। নির্বাচনের আগে যে ভায়োলেন্সগুলো হচ্ছে, যে সংঘর্ষগুলো হচ্ছে, এগুলো বন্ধ করার জন্য নতুন বন্দোবস্তের কথা শুধু মুখে বললে হবে না, এটাকে কার্যকর করতে হবে। এই কার্যকর করতে হলে আপনাকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবভিয়াসলি উন্নয়ন করতে হবে আপনাকে। তা না হলে মানুষ তো ট্রাস্ট করতে পারবে না যে তারা যে ইলেকশনে যাবে, তারা যে ভোট দিবে, বা যেই ক্যান্ডিডেট নির্বাচনে অংশগ্রহণ করবেন তিনি যে সুস্থ স্বাভাবিকভাবে থাকতে পারবেন, তার উপরে যে হামলা হবে না, এটা নিশ্চিত করার দায়িত্ব তো এই সরকারের, যারা ইলেকশন অনুষ্ঠান করতে চাচ্ছেন, তাই না? তাহলে এই উদ্যোগটা তাদেরকে গ্রহণ করতে হবে। আর সহিংসতা নতুন কোনো ঘটনা না। অ্যাট দ্য সেম টাইম আমরা চাই না যে বাংলাদেশে সহিংসতা হোক। নির্বাচনটি সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে একটা নির্বাচনের জন্য, যেখানে তারা ভোটাধিকার প্রয়োগ করবে। একটা প্রজন্ম ভোট, তার ভোটের বয়স হওয়ার পরে সে ভোটই দিতে পারে নাই, সেই প্রজন্মটা ভোট দেওয়ার জন্য কত উৎসাহী। এই মানুষগুলোকে ভোট দেওয়ার সুযোগ করে তো দিতে হবে। তাহলে এই ব্যবস্থাটা তো এই সরকারকেই নিতে হবে। এটা ঠিক আছে আপা, এই যে আমি 3টা বললাম, এই 3টা হলো আপনার দলের ভেতরে সংঘর্ষ। এত বড় একটা দল, আপনার সংসারেও কিন্তু ধরেন যারা পরিবারের সদস্য থাকেন তাদের মধ্যে অনেক সময় মতবিরোধ হতে পারে, মতদ্বৈততা হতে পারে, কিন্তু এইটাই শেষ নয়। এটাকে গুছিয়ে এনে আমরা যাতে একটি সুষ্ঠু নির্বাচন করতে পারি সেই ব্যবস্থা নিশ্চয়ই দল নেবেন। দলের যারা নেতৃবৃন্দ আছেন, যেহেতু আপনাকে চিন্তা করতে হবে যারা ধরেন 17 বছরে কোনো দলের থেকে নিরাপদে ছিল, আওয়ামী লীগের সঙ্গে আতাত করে অনেকে দেখা গেছে যে আপনার মিলেমিশে ছিল, এরকম লোকজন যারা আছে, বা যারা সেফ সাইডের ছিল, আর যারা মনে করেন জেল খেটেছে, যারা মামলা খেয়েছে, যারা অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, সেই মানুষগুলোর সঙ্গে যারা সুবিধা নিয়েছে তাদের তো কিছুটা দূরত্ব থাকবে। ঠিক আছে আপা, আপনার আরেকটি ডাটা দেই, সেই সঙ্গে আরো কথা হলো। যেমন কুমিল্লায় বিএনপি জামাতের সংঘর্ষে আহত 7, এখানে কুমিল্লায় বিএনপি এবং জামাত। জি মনির, আপনার কাছে আসবো। হ্যাঁ, পাবনা এবং মাগুরাতেও, এই মাদারীপুরেও হয়েছে। জি, আপনি তো নমিনেশন পাননি। আমি নমিনেশন পাইনি, কিন্তু আমি আশাবাদী যে দল আমাকে পুনর্বিবেচনা করবেন। আমরা রিভিউ চাচ্ছি এটা। আচ্ছা, আমি জানতে চাই যে এরকমের ঢাকার বাইরে এরকমের আরো অনেক গুলো বিষয় আছে। আমরা ঢাকায় তো
একজনের কথা আমরা দেখছিলাম, মায়ের ডাকের যিনি আছেন সানজিদা ইসলাম তুলি, সেখানে এবং তার সেখানে কিন্তু এস এ খালেক দাঁড়াতেন আগে, তিনি বিএনপির তারকা প্রার্থী ছিলেন। তার ছেলে সাজু, তিনি এস এ সিদ্দিকী সাজু, তিনি গতবার 2018-তে ইলেকশন করেছিলেন, যদিও জিততে পারেননি। সেখানে আমরা একটা শীতল পরিস্থিতি দেখছি। আমি বলছি না যে সেখানে কোনো সংঘর্ষ ঘটছে, কিন্তু দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে এক ধরনের শীতল পরিস্থিতি দেখা যাচ্ছে। দুজনই খুবই উল্লেখযোগ্য বিএনপির জন্য। হয়তো এমন হতে পারতো যে বিএনপির এই দুই প্রার্থী দুই জায়গায় দিলে দুই জায়গায় হয়তোবা তারা নিতে পারতো। এই যে দলের ভেতরে এই বিষয়গুলো, আপনি দীর্ঘ সময় ছিলেন এবং আপনার সাথে আমরা অনুষ্ঠান শুরুর আগে কথা বলছিলাম যে পুলিশের নির্যাতন নিপীড়ন আপনি ভালোই জানেন যে কিভাবে গিয়েছে। আপনার রাজনৈতিক অভিজ্ঞতা কি বলে দলের কি ভাবা উচিত এই সব ক্ষেত্রে? এই যে একই আসনে থাকবে আপনাদের অনেক প্রার্থী থাকবে, বড় কিন্তু একটা দল, 3টা নির্বাচন চলে গেছে, মানুষ ভোট দিতে পারেনি। তাহলে ধরেন বিএনপি তো 14-র ইলেকশনে যায়নি, বিএনপি 24-এর ইলেকশনেও যায়নি, 18-র ইলেকশনে গিয়েছিল, সেটাও মানে মাঝখান থেকে চলে এসেছে। মাঝখান থেকে চলে আসছে, এরকম একটা অবস্থায় না যাওয়ার মতোই। তাইলে এই যে দীর্ঘটা সময় যারা রাজনীতিতে যাদের সময় দিল, শ্রম দিল, মেধা দিল, নিজে নিপীড়িত হলো, নির্যাতিত হলো, তারপরে জীবনের সবচেয়ে মূল্যবান সময়টা এই সংগঠনের পিছনে ব্যয় করলো, এই মানুষগুলোকে সামনে দিলে মনে হয় ভালো হয়। এই মানুষগুলো আসলে হয় কি, যারা তৃণমূলে যারা কর্মীরা আছে, যারা দেখেছে যে আপনি ধরেন মুনিরা নির্যাতিত হয়েছে, এখন তার এলাকায় যদি আপনি তাকে মনোনয়ন দেন, তাহলে তৃণমূলের মানুষ যারা আছে তারা মনে করে যে এই রাজনৈতিক দলটা ভালো করেছে, একজন নির্যাতিত মানুষের হাতে তার প্রতীকটা তুলে দিয়েছে। আর যদি আপনি এটা না করেন, সেক্ষেত্রে মানুষজন হতাশ হয়, কর্মীরা হতাশ হয়। কর্মীরা তখন চিন্তা করে যে আমার নেতারই যদি এই অবস্থা হয়, তাহলে আমার কি অবস্থা হবে, এটা আর কি। ঠিক আছে, মনিরার কাছে আমার প্রশ্ন থাকলে, এই যে শুনলেন আপনার সহকর্মী বিএনপির, যেহেতু বিএনপির পলিটিশিয়ান, এবং আমি তাকে এটাও বলবো যে নারী হিসেবে বাংলাদেশের রাজনীতিতে তিনি এস্টাবলিশড হয়েছেন, সেখানে কিন্তু তার সেই ফাইটটাও আছে, নিজের দলের ভেতরে ফাইট, আওয়ামী লীগের সাথে ফাইট, তারপর অনেকে বলে নারী হিসেবে রাজনীতিতে ফাইট আছে, সব ফাইটই আছে তার। আপনার কি মনে হয় এই যে বিএনপি যদি বড় দল হয়ে সবচেয়ে বড় দল, আপনারাও যেটাকে আইডল হিসেবে দেখতে চান, সেই দলের এই পরিস্থিতিতে আপনার কি মন্তব্য? এই যে সংঘর্ষগুলো, এই সবগুলো নিয়ে কেমন মনে হচ্ছে? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা, আমার সহালোচক স্বামী আপাকে শুভেচ্ছা। দেখেন, এই বিষয়টা হচ্ছে আমি এর আগেও বলবার চেষ্টা করেছি বিভিন্ন সময়, সেটা হচ্ছে যে বিএনপি যে নমিনেশনের ক্ষেত্রে এখন পর্যন্ত যেটা 236 জনের মতো তারা নমিনেশনের, হ্যাঁ 37 জন, একজন বোধহয় বাদ পড়েছে, বোধহয় একজন বাদ পড়েছে ফরিদপুরের। হ্যাঁ, 236 জনের মধ্যে আমরা বেশিরভাগই যখন দেখেছি, আমরা আসলে যেই মুখগুলো দেখতে চেয়েছি সেই মুখগুলো কিন্তু আমরা আসলে দেখতে পাইনি। দেখেন, এইখানে আমরা অনেকখানি দেখেছি বিএনপির মনোনয়ন অনেকখানি পোষ্য কোটার উপরে নির্ভরশীল। দেখা গেছে যে কোনো নেতা তার মেয়ে অথবা তার ছেলে এই জায়গাতে অনেক বেশি তারা গুরুত্ব দিয়েছে আমার মনে হয়েছে। এবং যেই মানুষগুলোকে আসলে, ওই যে আপা যেটা বলছিলেন, যে যেই মানুষগুলো আসলে সত্যিকার অর্থে এই পুরো 17 বছরে তাদের বিভিন্ন সময় আমরা নিপীড়িত হতে দেখেছি। আমরা দেখেছি টক শোতে দলের এরকম তো সময় গেছে যে টক শোতে আসলে বিএনপির পক্ষ থেকে মানে মানুষ পাওয়া যেত না, কথা বলার কেউ ছিল না। সেই কঠিন মুহূর্তে যে নারীদের আমরা দেখেছি যে তার দলীয় স্ট্যান্ড একদম শক্তভাবে, মানে তার প্রতিপক্ষ যিনি আছেন তাকে ঘায়েল করেছে যেই যুক্তি তর্ক, সেই মানুষগুলোকে কিন্তু আমরা দেখছি না এই মনোনয়নের দেবার ক্ষেত্রে। তার থেকে আমরা দেখছি যে পোষ্যকোটা বেশি গুরুত্ব পাচ্ছে, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে এটা তো আসলে বড় দল হিসেবে বিএনপির এক ধরনের আমি বলবো কলঙ্ক। সেটা হচ্ছে যে একটু
এলিট শ্রেণীর লোকজনকে তাদের দলে বেশি ফেরানো বা ব্যবসায়িক লোকজনকে বেশি ফেরানো। এবং বিএনপির আমি যদি বলি যে প্রথম থেকেই তাদের ব্যাপারে কিন্তু এই ধরনের একটা ইয়ে আছে। আমি যদি বলি যে একটা ব্যবসায়িক কেন্দ্রিক এক ধরনের রাজনীতি যে বাংলাদেশে গড়ে উঠেছে, সেটা বড় দল হিসেবে বিএনপিও কিন্তু সেটার মধ্যেই আছে। সুতরাং এটা আসলে তৃণমূলে ভালো বার্তা দেয় না। এবং আমরা যারা আসলে নতুনভাবে রাজনীতি করতে এসেছি, আমরা 5 আগস্ট পরবর্তী সময় কিন্তু এই রাজনৈতিক দলগুলোর একটা পরিবর্তন দেখতে চেয়েছি। আমরা দেখতে চেয়েছি যে সেই মানুষগুলো সামনে আসুক যাদের সাথে আসলে সাধারণ মানুষের সংযোগটা আছে, এবং সেই মানুষগুলোই মূল্যায়িত হোক যারা আসলে এই পুরো ফ্যাসিবাদী সময়ে তারা প্রতিপক্ষের চোখে চোখ রেখে কথা বলেছে। তো সেই জিনিসটা আসলে আমাদের দুর্ভাগ্য আমরা দেখতে পাচ্ছি না। এবং আমি চাইবো যে আসলে বিএনপির পক্ষ থেকে আসলে এরকম করে ভাবা হবে। এই জায়গাতে মানে নারী হিসেবে যদি বলি যে নারী হিসেবে কিন্তু এই জার্নিটা আরো অনেক বেশি কঠিন। কিন্তু নারীদেরও আমরা দেখলাম, আমি যদি বলি যে হাবিবা আপা আছেন, মাহমুদা হাবিবা আপা আছেন, রুমিন আপা আছেন, শাম্মী আপা আছেন, এরকম অনেক মানে এমন কিন্তু না তারা নারী হিসেবে, তাদের কিন্তু নিজ যোগ্যতা এবং তাদের স্যাক্রিফাইস আছে দলের না, তারা নারী নেত্রী মানে ওই যেটা শুধুমাত্র ওই যে সংরক্ষিত নারী আসন হিসেবে না, ওনারা নিজেরা নিজের যোগ্যতায়, হ্যাঁ না, ওনারা তো আসলে নিজের যোগ্যতাতেই আজকে এখানে। মানে এমন তো না যে আসলে ওনাদের টেনে উপরে কেউ তুলেছে, বা ওনারা তো নিজের যোগ্যতায় নিজের জায়গা থেকে ওনারা আসলে নিজেদের প্রমাণ করা এবং মানে খারাপ সময় পরীক্ষিত নেতৃত্ব। সুতরাং এই মানুষগুলোকে যদি আসলে দল হিসেবে বিএনপি মূল্যায়ন করতে না পারে, সেটা আসলে খুব হতাশাজনক। এবং এটা ভবিষ্যতের যে রাজনীতি, তরুণদের যে রাজনীতি, সেই রাজনীতিতে কিন্তু প্রভাব পড়বে। এবং দেখেন, যেই ছেলেটি বা যেই মেয়েটি ছাত্রদলের রাজনীতি করছে, তাদের কাছে আসলে কি বার্তা দেয়? তার মানে তাদের যদি আসলে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থাকে তাহলেই তারা মূল্যায়িত হবে। এবং যেই ছাত্রদলের আমার ভাই বা বোনটির রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড নাই, বা আসলে মামা চাচা রাজনৈতিক বাবা, রাজনৈতিক, হ্যাঁ মানে আমি বলছি রাজনৈতিক বাবা চাচা খালা এনারা যে নাই, সেই আমার ছাত্রদলের সেই ভাইটি বা বোনটি তারা তো স্বপ্ন দেখতে পারবে না তারা দলের একটা স্ট্যান্ডিং কমিটিতে কখনো জায়গা করে নিতে পারবে। সুতরাং এটি আসলে তৃণমূল বলতে আমি বলবো যে দলের মধ্যেই আসলে ভালো বার্তা দেয় না। এবং তরুণ নেতৃত্বের ক্ষেত্রে এই জিনিসগুলো অবশ্যই গুরুত্ব সহকারে দেওয়া, মানে ভাবনা চিন্তা করা উচিত। কারণ আমরা দেখছি যে এই সময় আমরা তারেক রহমানের কথা অনেক বেশি শুনছি, এবং তার কিন্তু উনি নিজেও কিন্তু আমি যদি বলি তরুণ নেতৃত্বের মানে একেবারে সামনের দিকের মানুষ। তো সেই জায়গায় এখনো তরুণ, হ্যাঁ মানে উনি না, এটাই তো এখন ঘটনা হচ্ছে যে উনি সেই জায়গা থেকে যদি উনি তো তারুণ্যের অনেক ভাবনা উনি সামনে আনেন, কিন্তু উনি যদি এই তরুণদের যদি এই পালসটি বুঝতে না পারেন এবং দলের ক্ষেত্রে যখন মূল্যায়নের কথা আসবে তখন যদি এই জিনিসগুলো উনি কনসিডার না করেন, তাহলে কিন্তু এটি দলের জন্যই একটা বড় ধরনের আমি বলবো যে একটা ফ্র্যাকশন তৈরি করবে ভবিষ্যতে। এবং এই যে আপনি বলছেন যে তৃণমূলে বিভিন্ন জায়গায় আসলে যে অস্থিতিশীলতা আমরা দেখছি, দেখেন নির্বাচন হবে এই বিষয়ে কিন্তু আমরা যখন এলাকায় যাই তখন কিন্তু সবসময় শুনি যে নির্বাচন হবে, এই বিষয়ে কারোর সন্দেহ নেই, কিন্তু নির্বাচনটি কেমন হবে এটি কিন্তু একটা বড় প্রশ্ন। কারণ সাধারণ এই ধরনের যখন ঘটনা ঘটে, যেগুলো দেখছি আমরা, যে প্রায় প্রতিদিনই আমরা দেখছি যে তৃণমূলে আসলে বিএনপির যদি বলি অন্তঃকোন্দলেই যে অবস্থা, এবং জামাত ইসলামের সাথে এখন বেশি ক্ল্যাশ দেখছি। তো এই বিষয়গুলো কিন্তু ভোটারদের ভোট কেন্দ্রমুখী করতে, এই বিষয়টি নিয়ে আরো বিশদ আসবো মনিরা। আপনার ছোট্ট একটা বিরতির পর দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি। আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে। যেই সহিংসতার কথাগুলো বলছিলেন, এই যে জামাত বিএনপির যে সহিংসতা, এই আলোচনাটায় আমরা আসবো। আমি আরেকটু যে প্রসঙ্গে আসছিলাম যে আমাদের এই যে দলগুলো, এই আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ এক ধরনের নারীর ক্ষমতায়নের কথা বলেছে, কিন্তু আমি জানি না শেখ হাসিনাকে আমরা নারীর ক্ষমতায়ন হিসেবে বলতে পারবো কিনা, আমি জানি না। এটার ব্যাখ্যা হয়তো বা আইনজীবীরা আরও ভালো দিতে পারে। কিন্তু আওয়ামী লীগ বা বিএনপি যে দুটি বড় দল, আর জামাত ইসলামীটা তো এখনও জানি না যে তারা কতটা পার্সেন্ট নারীকে সেখানে রাখছেন। আমাদের সাধারণ নির্বাচন কমিশনের নিয়মে নারীর অবস্থান কত পার্সেন্ট থাকা উচিত, এই জায়গাতে এই দলগুলো কোন অবস্থানে আছে?
দেখেন আমি এই প্রশ্ন শাম্মী আপাকেও করব, কিন্তু তার আগে আপনাকে করে নিচ্ছি যাতে শাম্মী আপা আর রাগঢাক করতে না পারে, দলকে যাতে বাঁচাতে না পারে। আচ্ছা, এই প্রসঙ্গ যখন আমি বলছি তখন আমি একটা এক্সাম্পল দিই, তাহলেই বুঝবেন। সেটা হচ্ছে যে আমরা যখন ঐকমত্য কমিশনে কথা বলছি নারী নিয়ে, সেদিন আসলে টপিকটা সব রাজনৈতিক দলকে জানিয়ে দেওয়া হয়েছিল যে ওই দিন আসলে সংসদে নারী আসন নিয়ে কথা হবে। যথারীতি আমার দলের পক্ষ থেকে আমি সহ আমাদের 3 জনের একটা টিম গেলাম, কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলেরই আসলে আমরা সেদিন কোনো নারী সদস্য পাইনি ঐকমত্য কমিশনে। মানে নারীরা সংসদে যাবে কি যাবেন না এটা ঠিক করবে ওই দলের পুরুষ সদস্য। সুতরাং এই হচ্ছে ব্যাপার। এবং আরও গুরুত্বপূর্ণ হচ্ছে যখন আমরা বলছিলাম যে 100 আসনে সরাসরি নারী নির্বাচন, তখন কিন্তু আমরা খুব আশা করেছিলাম যে বিএনপি বড় দল, বিএনপি তো অন্তত এই 100 নারী খুঁজে পেতে কিন্তু খুব সমস্যা হওয়ার কথা না, কিন্তু বিএনপি প্রথম দল যে আসলে এই ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিল। এবং 100 আসনে নারীর সরাসরি নির্বাচনের বাস্তবতা নেই, এই বিষয়টি আমাদের সালাউদ্দিন ভাই বলছিলেন আর কি, যে বাংলাদেশে 100 নারী আসনে সরাসরি নির্বাচনের কোনো বাস্তবতা নেই। অথচ কেন মানে এই বাস্তবতা নেই বলতে কি বুঝাইছে? বাস্তবতা নেই বলতে তারা আসলে, এবং তাদের যখন আলোচনা হচ্ছিল তো উনি তো আসলে খুব বেশি কথা বলেন না, উনি খারিজ করে দেন, মানে বাস্তবতা নেই বলে উনি আসলে বাতিল করে দিলেন এবং বললেন যে না, এই ব্যাপারে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। এবং বিএনপির যারা আসলে সমমনা দল, যারা আসলে জোটে থাকে, তো সেই দলের মধ্যে একজন বলে উঠলেন যে বাংলাদেশে নারীরা আসলে রাজনীতি করতে চান না, তারা ঘরেই থাকতে পছন্দ করেন। আবার আরেকজন একটু কথার ফাঁকে আসলে তার ভেতরের যে কথাটা সেটা চলে আসলো, সেটা হলো নারীদের সরাসরি নির্বাচনে যদি আমরা আসলে প্রার্থী হিসেবে মনোনীত করি তাহলে ওই আসনটি দুর্বল হয়ে যায় এবং ওখানে একটা আসন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। দেখেন, যেই দলগুলোর মানসিকতা এরকম যে তাদের দলের নারী যারা, তাদেরই মূল্যায়ন করতে পারছেন না, তাদের সহযোদ্ধা যারা তাদেরই মূল্যায়ন করতে পারছেন না, তাদের স্যাক্রিফাইসগুলো অ্যাকনলেজ করতে পারছেন না, তাদের কাছ থেকে আমরা যখন নতুন রাজনীতি দেখতে চাই বা আশা করি, সেটা কিন্তু আসলে মানে ঠিক আছে, আমি আপনার কাছে আশায় বালি আর কি। এই যে মনিরা শারমিন একটা লাইন বললো যে ঐকমত্য কমিশনে এই আলোচনা হয়েছে যে নারীকে দিলে সেখানে দুর্বল হয়ে যাওয়া হয়। আমি যতটুকু জানি আপনাদের দলের একজন মাত্র 3টা আসনে নির্বাচন করছেন, তার নাম খালেদা জিয়া। ওই আসনগুলো দুর্বল হয়ে যাচ্ছে কিনা? কেন দুর্বল হয়ে যাবে? ওই আসনগুলো দুর্বল হয়ে যাওয়ার না, ওই যে মনিরা বলছেন কিন্তু একটু আগে যে ঐকমত্য কমিশনে এই ধরনের আলোচনা, এটা তো ওনাকে কেন্দ্র করে বলা হয়নি। উনি তো কোনো আপনার হচ্ছে কি বলে পার্সেন্টেজের মধ্যে পড়েন না। উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তো করেছেন, উনি সকল মানুষের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব, যিনি বাংলাদেশে গণতন্ত্রকে রিএস্টাবলিশ করেছিলেন। আপনার হচ্ছে দীর্ঘ 9 বছর সংগ্রাম করেছেন, স্বৈরাচার বিরোধী আন্দোলন করে উনি এই 17 বছর উনি একা মাথা উঁচু করে লড়াই করে গেছেন এই ফ্যাসিস্টের বিরুদ্ধে। শেষ 2018 সাল থেকে তিনি একাই আন্দোলন করেছেন, একা 2018 সাল থেকে যখন তিনি জেলে গেলেন। আমি সেটাই বলছি যে মূলত আপনার এই দীর্ঘ 17 বছরও যদি আপনি ধরেন, উনি একাই মাথা উঁচু করে লড়াই করে গেছেন, কোনো আপোষ করেননি। উনি নিজের জীবনের তোয়াক্কা করেননি, উনি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন অনেকবার, কিন্তু নিজে কম্প্রোমাইজে নিয়ে যাননি উনি কখনো। তাহলে এই মানুষটি কোনো মানে কোটারির মধ্যে পড়েন না, উনি কোনো পার্সেন্টেজে পড়েন না। ওনারটা বাদ দিয়ে যদি আমরা কথা বলি, বাকি মানে নারীদের ওই মনিরা যেটা বলছিলেন যে হচ্ছে আপনার 100 আসনের নারীর নির্বাচন, সেটা কিভাবে হবে? সেটা কি আমাদের 300 আসনের মধ্যে 100 আসন? না, সেটাও না। ও যেটা বলছিল যে 100 আসন মানে হচ্ছে আপনার কি ঘূর্ণায়মান পদ্ধতিতে, মানে এটা আমার কাছে অস্বাভাবিক একটা পদ্ধতি মনে হয়েছে, আমার কাছে এটা স্বাভাবিক লাগেনি। জানি না, আমি হয়তো ঠিক মতন বুঝতে পারিনি ওর কথাটা হয়তো বা, কিন্তু যেটা আমি বুঝি, আমার বক্তব্য হচ্ছে যে 300 আসন সাধারণ আসন বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের ঠিকমতো আছে, আমি সেটাই বলতে যাচ্ছি যে বাংলাদেশের সাধারণ আসন যেগুলো 300টি আসন, যেটা হচ্ছে আপনার হচ্ছে সরকার নির্ধারণ করে, যেখানে আপনি মেজরিটি পেলে আপনি সরকার গঠন করেন, সেই সাধারণ আসন যে 300টি আসন, সেই 300টি আসনে আমরা নারীদেরকে কত % মনোনয়ন দিতে পারবো? রাজনৈতিক দলগুলো সেই জায়গাটায় মানে শক্তভাবে যদি তারা ধরেন 5% মেয়েকেও যদি
তারা দেন, বা 10% মেয়েকে যদি দেন, এখানে 300 পুরুষ লড়াই করবে, সেইখানে কি মানে 10% মেয়ে আসতে পারে না? আপনার কাছে বা সেটাই 5% জানতে চাচ্ছি। মেয়ে আসতে পারে না? আসা উচিত বলে আমি মনে করি। না, কারণ আপনার দলের সক্ষমতা আছে কিনা? অবশ্যই সক্ষমতা আছে। মনিরা তো বললই যে এই মেয়েগুলো খুঁজে পেতে সমস্যা হওয়ার কথা না, আমাদের খুঁজে পাওয়ার সমস্যা হওয়ার কথা না। প্রশ্ন হচ্ছে যেটা বললো যে দুর্বল হয়ে যাচ্ছে, ও যেটা বললো আমরা বেগম খালেদা জিয়াকে সকলের ঊর্ধ্বে রাখছি, রেখে অন্য আসনগুলো নিয়ে আমরা কথা বলি। সেটা হচ্ছে দেখেন, আমার আসন যদি আপনি বলেন, আমার আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি ইতিপূর্বে 4 বার মানে ফেল করেছেন, তাহলে ওই ফেল করা প্রার্থীটাকে আবার নমিনেশন দেওয়া হয়েছে কী জন্য আমি জানি না, সেটা দেওয়া হয়েছে। কিন্তু আমি আশা করব যে দল আমাকে পুনর্বিবেচনা করবেন। দীর্ঘ 17 বছর আমি ওখানে পরিশ্রম করেছি, কাজ করেছি। 37 বছরের উপরে এই রাজনৈতিক দলের আমি একজন কর্মী হিসেবে কাজ করছি। আমি ছাত্র দলের রোকেয়া হলের প্রেসিডেন্ট ছিলাম, সেন্ট্রালের অনেকগুলো পদ আমি মানে জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত হয়েছি। তারপরে আমি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছি ক্রাইসিস পিরিয়ডে। আপনি 28 অক্টোবরের পরে আমাকে জেলার দায়িত্ব দেওয়া হয়েছিল। আমার জেলার কনভেনার উনি চলে গেছিলেন আমেরিকাতে, আর 5 জন কনভেনার ছিলেন জেলে। ওই রকম অবস্থায় আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, একেবারে গুলির মুখে যেয়ে দাঁড়াইতে হয়েছে তখনও। আর আমার রাজনৈতিক জীবন তো আপনি নয়াপল্টনে যেদিন গাড়ি থেকে ফেলে দিয়েছিল সেদিনও মরে যেতে পারতাম। এই লাইফটা বোনাস আমি মনে করি, পেয়েছে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ বেঁচে আছি। কিন্তু প্রশ্ন হচ্ছে আমি যে এই দীর্ঘ পরিশ্রম করে নিজের জায়গাটা তৈরি করার চেষ্টা করেছি, আমি তো মনে করি মেয়েরা মানে কারাপশন অনেক কম করে, মানে করে না বললেই চলে। তো সেই ক্ষেত্রে মানে একজন মেয়েকে যদি আমরা এগিয়ে দিই, আমরা যারা রাজনীতি করে ধরেন আমাদের বাবা নাই, চাচা নাই, খালা নাই, খালু নাই, হ্যাঁ, আমরা যারা একদম মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে ছাত্র রাজনীতি করেছি, জাতীয় রাজনীতি করছি, আমাদের জায়গাটা আমাদের দল আমাদেরকে সুযোগ করে দিয়েছে বলে এই পরিচয়টা আমরা তৈরি করতে পেরেছি। তো এখন আমাদেরকে যদি নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়, আমার আসলে আমি তো মনে করি উনি 4 বার ফেল করেছেন, আমাকে সুযোগ দিলে আমি এটা মানে পুনরুদ্ধার করার একটা নিতে পারতাম। আমি আরেকটু জানতে চাই, আরেকটা বিষয় আপনি কি মনে করেন যে আপনাকে এখন ওখানে দিলে আপনি একজন দুর্বল প্রার্থী? না, আমি সেটা মনে করি, আমি সেটা বলছি যে আমি এই সিটটা উদ্ধার করতে পারতাম। আপনি দেখেন স্বাধীনতা পরবর্তী সময়ে আসলে কখনোই আমরা মানে জয়লাভ করতে পারিনি। আপনি 71 পরবর্তী সময়ে যে ধরেন 12টা সংসদ হয়েছে, তো এটা তো ত্রয়োদশ জাতীয় সংসদ, এর মধ্যে আমাদের প্রার্থী ওখান থেকে নির্বাচিত হয়নি। একবার শুধু স্বতন্ত্র প্রার্থী জিতেছিলেন ওই যে মহিবুল হাসান সাহেব, উনি পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তমের মন্ত্রিসভায় যোগ দিয়েছিলেন। তো সেই ক্ষেত্রে ওখান থেকে আমরা হবিগঞ্জ 4, সেখান থেকে বাংলাদেশের এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ধরেন আওয়ামী লীগ তো অনেক বছর এখানে মাহবুব আলী সাহেব ছিলেন বিমানমন্ত্রী আওয়ামী লীগের, তারপরে ব্যারিস্টার সুমন ছিল কিছুদিন, এই যে ডামি নির্বাচনেও হয়েছিল। না, ব্যারিস্টার সুমন একবারই নির্বাচিত হয়েছে। হ্যাঁ, ওইটাই আমি ডামি নির্বাচনে হয়েছে। তো মূলত এটা ওর জায়গাও না, ওর অরিজিনাল বাড়ি তো হচ্ছে অন্য জায়গায়। তো যাই হোক, এইখানে বিএনপি কখনো জয়লাভ করতে পারেনি। তো এই জায়গাটায় আমাকে দিলে আমি তো ছিলাম মাঠেই, আমি তো ছিলাম কর্মীদের সঙ্গেই, আমি নিজেই কর্মীদের সঙ্গে ছিলাম, ওদের সঙ্গেই আছি, ঝড় বৃষ্টি মাথায় নিয়ে রোদে পুরা বৃষ্টিতে ভিজা এই কামই করছি। তাইলে এখন আমাকে দিলে আমি তো চেষ্টা করতে পারতাম এই সিটটা পুনরুদ্ধারের। আমি মনে করি দল হয়তো বিবেচনা করবেন, আমরা শুনেছি যে রিভিউ হবে, তো সেই ক্ষেত্রে দল পুনর্বিবেচনা করবেন, এই আশাবাদ আমি রাখতে চাই। আমি একটু যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে দেখেন ওই 100 আসনের কথা বাদই দিলাম, কিন্তু এরপরে কিন্তু আমরা আরেকটা প্রস্তাব করেছিলাম। আমরা বলেছিলাম যে দলের অন্তত 15% নারীদের আপনারা হচ্ছে নমিনেশন দেন, কিন্তু সেটাও কিন্তু সরাসরি ভোটে, সরাসরি ভোটে একেবারে 300-র মধ্যে 15% মনোনয়ন দেন আপনারা নারীদের, কিন্তু তারপরেও কিন্তু সেটা কিন্তু আসলে গ্রান্টেড হয় না, এবং শেষ পর্যন্ত সেটা কমতে কমতে কিন্তু এখন 5%, এবং সবার সম্মতিতে যেটা হয়েছে যে আগামী ইলেকশন থেকে সেটা 10% এরকম বলা হচ্ছে। কিন্তু এই 5%ও কিন্তু আসলে তারা দেবে, এটা হচ্ছে দেখার বিষয়। এবং মানে এই নারীদের, এত যোগ্য নারী যখন দলে আছেন এবং তারপরেও তারা নারী খুঁজে পান না, 15%, 300 আসনের মধ্যে যদি 15% আমরা বলি, এই নারীদেরও যখন আসলে যেই দল সংসদে দেখতে চায় না, তারা আসলে এই আমি যদি বলি 51% বাংলাদেশের জনসংখ্যার নারী, তো তাদের আসলে কেমন করে এই মানে তারা যখন আসলে নারী ক্ষমতায়নের কথা বলবে, তারা যখন নারী নিয়ে কোনো একটি প্রোগ্রাম করবে, উচ্চবাচ্য কথা বলবে, উচ্চকিত হবে নারী নিয়ে, আসলে কি তারা সেটা ধারণ করে কিনা, এটা কিন্তু একটা বড় প্রশ্ন হবে। এবং যেটা বলছিলাম যে ভবিষ্যতে যারা আসলে রাজনীতি করতে চাইবে, জাতীয় রাজনীতিতে আসতে চাইবে, যারা এখন ছাত্র রাজনীতি করছে, তাদের জন্য কিন্তু কোনো মোটিভেশন থাকলো না। জি, আমরা ছোট্ট আরেকটা বিরতি নিচ্ছি,
দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে। আমি আরেকটু এই আলোচনায় থাকতে চাই, এই যে যেহেতু কথা প্রসঙ্গে আসলো, এখন পর্যন্ত যে মনোনয়নগুলো দেওয়া হয়েছে 236, একজনের মনোনয়ন বাতিল হয়েছে মানে তারটা আবার পুনর্বিবেচনায় রিভিউ হবে। এইখানে সরাসরি নারীর অংশগ্রহণে আমরা খালেদা জিয়ারটা আসলে বাদই রাখবো, কারণ তাকে আমরা আপাতত ওই কোটায় ফেলছি না। সেখানে কত পার্সেন্ট আপনার দলের মানে এখন যাদেরকে মনোনয়ন দিয়েছে এই 235 জনের মধ্যে কতজনকে সরাসরি ভোটে দিয়েছে? আপনার কাছে কোনো ডাটা আছে কিনা? ম্যাডামের 3 সিট আর বাকি বোধহয় আরো 8টা এরকম। হ্যাঁ, এরকম। অর্থাৎ 3 আর 8 মিলে 11টা 236-এর মধ্যে 236-এর মধ্যে। আমরা যারা আপনাদেরকে চিনি, যেমন এই যে রেহানা আক্তার রানু, শাম্মী আক্তার, আসিফ আশরাফি পাপিয়া, নীলুফার চৌধুরী মনি, হেলেন জেরিন খান, এদের মধ্যে কে কে পেলেন? কেউই পায়নি, কাউকেই দেওয়া এই এতগুলো নাম বললাম, একজনও পাননি? কেউই পাইনি, আমরা কাউকে দেওয়া হয়নি। রুমিন ফারহানাও পাননি? না, রুমিনও পায়নি। মাহমুদা হাবিবার কথাও তো বললেন, তিনিও পাননি। হ্যাঁ, পায়নি, কেউই পায়নি। ঠিক আছে, দল আরো তো আসন আছে দল। হ্যাঁ, আমরা আশা করব যে দল পুনর্বিবেচনা করবেন, আমাদেরকে সুযোগ করে দিবেন, কারণ একটা মেয়ে যখন রাজনীতি করে তাকে অনেক কিছুর ভেতর দিয়ে যেতে হয়, অনেক কষ্ট করে একটা মেয়ে একটা জায়গায় এসে পৌঁছায়। তাকে যদি দলগুলো আরও উদারভাবে একটু জায়গা করে দেয়, ইলেকশনগুলো করার মতন ক্ষেত্র তৈরি করে দেয়, আমার মনে হয় যে মেয়েরা পুরুষদের চেয়ে কোনো অংশে মানে কম ভালো করবে না, অনেক বেশি ভালো করবে। যেমন আমার আত্মবিশ্বাস ছিল দল যদি আমাকে মনোনয়ন দিতেন আমি ওই আসনে শতভাগ জেতার চেষ্টাটা করতাম এবং আমি বোধহয় এই সিটটা উদ্ধার করতে পারতাম। এটা আমার বিশ্বাস ছিল, যে জন্য আমি খুব শক্তভাবেই মনোনয়নটা চেয়েছিলাম। এখনও চাচ্ছি যে দল যদি আমাকে পুনর্বিবেচনা করেন আমি নির্বাচনে জয়লাভ করার সব চেষ্টাটাই করব। আপনার সেখানে সাংগঠনিক শক্তি কেমন? সাংগঠনিকভাবে হবিগঞ্জ অনেক উর্বর, কারণ আন্দোলনে ওখানকার নেতাকর্মীরা অনেক ভালো ভূমিকা রেখেছে। তারা চেষ্টা করেছে দলের পক্ষে তাদের কার্যক্রমগুলো চালিয়ে যেতে। অনেক মামলা হয়েছে, অনেক জেল খেটেছে, অনেক কিছু হয়েছে। এগুলোর মধ্য দিয়েই কর্মীরা খাঁটি সোনায় পরিণত হয়েছে এবং তারা এখন একটি সুন্দর নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। আমরা আরেকটি ইস্যুতে যাব, আপনাদের দলের অ্যাক্টিং চেয়ারম্যান নিয়ে। তবে তার আগে মনিরাকেও একটু, আপনাদের দলে তো তারকারা আছেন, তাসনিম যারা আমরা দেখছি তারকা, সামান্থা তারকা, আপনি একজন তারকা হয়ে গেছেন যারা রাজনীতি শুরুর আগেই তারকা হয়েছেন। আপনাদের এখানে কেমন কতজন পেতে পারেন? কোনো রাফ করা হয়েছে কিনা? না, এটি তো আসলে একেবারে ফাইনাল লিস্ট না, তারপর একটা রাফ কাটে কি কোনো? আমি যদি বলি সেন্ট্রালি আমাদের হচ্ছে কেন্দ্রীয়ভাবে আমাদের কেন্দ্রীয় কমিটিতে যারা নারীরা আছেন সেটি হচ্ছে 11.8%, মানে পুরো কেন্দ্রীয় কমিটি হচ্ছে 214 বা 15 জনের। সুতরাং এই যারা আছেন আর কি, মোট যদি বলি সংখ্যায় 24 জন। এবং এনারা আসলে আমি খুবই স্পষ্টভাবে বলতে গেলে আমাদের যারা এখানে এসছে তাদের এক ধরনের তাদের একটা জার্নি আছে, পলিটিক্যাল জার্নি আছে। যেমন আমি ডাকসু নির্বাচনে কবি সুফিয়া কামাল হল সংসদ ছিলাম, সেখানে আমি জিএস ছিলাম। আমার মতো এবং আমরা 2018 সাল থেকে যতগুলো আন্দোলন ক্যাম্পাস ভিত্তিক আমরা সব আন্দোলনে অংশগ্রহণ করেছি। সুতরাং আমাদের যারা নারীরা আছেন তাদের এবং জুলাই মানে থেকে একেবারে অরাজনৈতিক জায়গা থেকে এমনও হয়েছে যে জুলাই তাদের আসলে রাজনৈতিক করে তুলেছে, এমন নারীরাও আমাদের এখানে আছেন। আবার আমাদেরও সিনিয়র যারা সামান্তা আপু, ওনারা তো আসলে 2000 আমি যদি বলি 15-16 সাল থেকে ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করেন। তো
এই ধরনের মানুষ যারা আছেন তারা প্রত্যেকেই আসলে যারাই আসলে নির্বাচন করতে চান তাদের জন্য দল কিন্তু এই অপশনটা খোলা রেখেছে। যারাই আসলে নির্বাচনের জন্য নিজেদের প্রস্তুত মনে করেন বা যাদের সাংগঠনিকভাবে জনসম্পৃক্ততা আছে তারা কিন্তু মনোনয়নের জন্য তারা মনোনয়ন সংগ্রহ করেছেন। তো সেই জায়গা থেকে তাদের সাথে কথা হয়েছে। আমরা তো মনোনয়ন এই প্রক্রিয়াটা আসলে কোনো দলেরই আমরা কখনো দেখিনি যে স্বচ্ছ। কিভাবে মনোনয়ন দিচ্ছেন, কাকে মনোনয়ন দিচ্ছেন, কি কি বিবেচ্য বিষয় আছে, এই বিষয়গুলো বাংলাদেশের মানুষ জানে না যে একটা দলের মনোনয়ন প্রক্রিয়া কেমন হয়। তো এই বিষয়টা ভাঙার জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে মনোনয়ন প্রক্রিয়াটা আমরা উন্মুক্ত করেছি। আমরা বলেছি যে যে কেউই আসলে যদি নিজেদের যোগ্য মনে করেন একটি সংসদীয় আসনের জন্য উনি কিন্তু এই মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে পারেন। এবং এরই ধারাবাহিকতায় জনাব সুজন আপনাদের নমিনেশন নিলেন। জি, তিনিও একজন রাজনীতিতে আসার আগেই তিনিও একজন তারকা। জুলাই আন্দোলনে সবাই তার সাহসিকতা দেখেছে। সুতরাং সেই জায়গা থেকে আমরা বলছি যে এই যে দেখেন মামা চাচা খালার যে রাজনীতি, আমার একেবারে পরিবার হচ্ছে অরাজনৈতিক। আমরা খুবই ছাপোষা পরিবার থেকে, মধ্যবিত্ত পরিবার থেকে আসা, কিন্তু আমার কি রাজনীতি করার অধিকার নাই? এখানে রাজনীতিতে আমরা দেখি অনেক এলিট আছেন যারা আসলে রাজনীতিটাকে তাদের বাবার সম্পত্তি মনে করেন। কিন্তু আমাদের মতো যারা অরাজনৈতিক প্ল্যাটফর্ম জায়গা থেকে আসা, অরাজনৈতিক পরিবার থেকে আসা, যারা আসলে এই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা রাজনৈতিক হয়ে উঠেছি, তাহলে আমরা রাজনীতি করতে পারবো না? তো এই জায়গা থেকে যেমন আমি গণ অভ্যুত্থানের পরে বলি, এই সুজন ভাইকে নিয়ে অনেক ধরনের কথা হয়েছে যে তিনি আসলে আইন প্রণয়নের ক্ষমতা আছে কিনা বা নানান কিছু। কিন্তু দেখেন এই যে একজন সাধারণ মানুষ, একজন রিকশাওয়ালা, একজন শ্রমিক নেতা আমাদের হচ্ছে মনোনয়নপত্র ফর্ম কিনেছেন, তো ইনারা আসলে কখনো এই সাহসটা করেছেন যে একটা দলের মনোনয়নপত্র কিনবেন? এটা কিন্তু এই সাহসটাই ওনারা করেন নাই। সুতরাং এটা আমাদের সেই তৃণমূলের সেই মানুষগুলোর কাছে মেসেজ যে একজন কৃষকের ছেলেও কিন্তু ভবিষ্যতে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারবে। তো এই রাস্তাটা খুলে দেওয়া এবং এই কালচারটা শুরু করা অন্তত। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু মনোনয়ন প্রক্রিয়াটা যেভাবে করেছি, আমরা 2-3 দিনের একটা ইন্টারভিউ ছিল যে সারা বাংলাদেশ থেকে আমরা যারা মনোনয়ন ফর্ম তুলেছে তারা কিন্তু এসে ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে তাদের প্রতি আমাদের যেই কোয়ারিজগুলো ছিল সেগুলো হচ্ছে যে তাদের আসলে এলাকায় জনসম্পৃক্ততা কেমন, তারা আসলে কিরকম বাংলাদেশ দেখতে চান, সেখানে নারীদের সাড়া পেয়েছেন কেমন? এটি খুবই অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছি। এবং ঢাকা থেকেও আসলে আমরা আমি যদি খুব রাফলি বলি, আমরা এখানে ইন্টারভিউয়ে প্রায় 50-এর বেশি নারীকে মনোনয়নপত্র সংগ্রহ করতে দেখেছি এবং তারা স্বেচ্ছায় এসে ইন্টারভিউ দিয়েছেন। এবং খুবই গুরুত্বপূর্ণভাবে এখানে পেশাজীবী নারী আছেন, এখানে নানান গৃহিণী নারী আছেন। এমন হয়েছে যে তার আসলে ছেলে সহ তিনি আসলে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছেন, এমন মাও কিন্তু আমাদের সাথে এসে মনোনয়ন ফর্ম তুলেছেন। আমরা বুঝতে পেরেছি। শাম্মী আক্তার, আপনার সাথেও কথা বললাম যে যারা এই যে আপনি বললেন যে 36 বছরের পলিটিক্যাল যে জার্নিটা, রাজনৈতিক জার্নি, 37 বছরের জার্নি, সেই জার্নিতে আমরা যতটুকু দেখেছি আর কি। আমরা একটু ইস্যুটা অন্যদিকে নিতে চাই, একদম শেষ দিকে আছি আমরা অনুষ্ঠানের। বেগম খালেদা জিয়ার যে শারীরিক পরিস্থিতি, সেই শারীরিক পরিস্থিতিতে এবং দলের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান তার দেশে ফেরা নিয়ে নেতাকর্মীদের মধ্যে তো উচ্ছ্বাস রয়েছেই, সারা দেশের মানুষের মধ্যেও উচ্ছ্বাস রয়েছে এবং এক ধরনের সিকিউরিটি কনসার্ন রয়েছে। কিন্তু আজকে পররাষ্ট্র উপদেষ্টা একটু আগে বলে দিলেন যে না, যদি তারেক রহমান আবেদন করেন তাহলে দিনেই অর্থাৎ উইদিন 24 আওয়ার্স ট্রাভেল পাস দিয়ে দেওয়া হবে। সেই ক্ষেত্রে এই মুহূর্তে আসলে কি ভাবছেন অ্যাক্টিং চেয়ারম্যান, বা আপনাদের দল কি ভাবছে? দেখুন, অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান তো ওনার একটা বিবৃতি দিয়েছেন, উনি স্পষ্ট করেছেন যে ওনার দেশে আসাটা ওনার একক নিয়ন্ত্রণাধীন নয়।
তো এরপরে তার কোনো প্রশ্ন মানে যদি মানে থাকতে পারে না। এটার পিছনে এই নিশ্চয়ই প্রশ্ন- কারণ আছে, এই হ্যাঁ, কারণ কারণগুলো আছে। আমরা একটু এই জানতে চাই। কারণগুলো বর্তমান সরকারকেই স্পষ্ট করতে হবে। শুধুমাত্র ট্রাভেল পাসের উপরে নির্ভর করে তো উনি দেশে চলে আসতে পারেন না। এখানে অনেক রাজনৈতিক মানে পরিস্থিতি আছে, অনেক নিরাপত্তার বিষয় আছে, অনেক কিছু আছে এবং এখানে বাহিরের কোনো শক্তির কোনো আছে কিনা সেটাও মানে সরকারকেই খোলাসা করতে হবে। এটা তো আর উনি খোলাসা করবেন না। ওনার পক্ষ থেকে উনি যেটা করেছেন সেটা ওনার বিবৃতির মধ্য দিয়ে উনি সেটা পরিষ্কার করেছেন। একজন সন্তান হিসেবে মায়ের কাছে মানে থাকার যে আগ্রহ বা যে অনুভূতি, এটা প্রত্যেকটা সন্তানেরই থাকে। উনি তো আর মানুষের ঊর্ধ্বে না, তারেক রহমান তো একজন মানুষ। তাহলে ওনারও তো ওনার মায়ের এই সময় ওনার কাছে আসতে ইচ্ছা করছে, ওনার পাশে থাকতে ইচ্ছা করছে। এবং ওনার যে চিকিৎসাটা হচ্ছে বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে দীর্ঘদিন ধরেই কিন্তু উনি অসুস্থ ছিলেন এবং ওনার অনেকগুলো অপারেশন হয়েছে, ছোট ছোট অনেক প্রসিডিওর হয়েছে। এগুলো কিন্তু আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান স্যারের তত্ত্বাবধানেই হয়েছে বলা চলে। কারণ যে মিটিংগুলো হয় চিকিৎসকদের সঙ্গে, ইন্টারন্যাশনালি অনেক চিকিৎসক এখানে যুক্ত হন, দেশের অনেক চিকিৎসক থাকেন। এই ভার্চুয়াল মিটিংগুলোতে সরাসরি চেয়ারম্যান স্যার নিজে সংযুক্ত থাকেন এবং ওনার সহধর্মিণী একজন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর জুবাইদুর রহমান উনি থাকেন এবং ওনার সম্মতির উপরেই কিন্তু সব কিছু ডিপেন্ড করে। ওনার সম্মতি যদি দেন তাইলে হয়, না দিলে হয় না, এরকম বিষয়টা। চিকিৎসাটা তো উনি তদারকি করছেন। আর উনি যেটা করতে পারছেন এটা তো আপনি আমিও করতে পারছি না। আমি আমার বাবা আমাকে কতটুকু করতে পেরেছি তার চেয়ে তো অনেক 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 গুণ বেশি তারেক রহমান করছেন। প্রতিনিয়ত ওনার চিকিৎসকদের সাথে কথা বলছেন, খোঁজখবর নিচ্ছেন। ইন্টারন্যাশনাল যারা যে ক্লিনিকে ম্যাডাম লন্ডনে চিকিৎসা নিয়েছিলেন সেই ক্লিনিকে যে ওখানকার যে চিকিৎসক তাদের সঙ্গে কথা বলে তাদের মাধ্যমে আপনার হচ্ছে ওনার চিকিৎসাটা যাতে সঠিকভাবে হয় সেই ব্যবস্থা তিনি নিয়েছেন। এই কাজগুলো উনি করছেন। কিন্তু ওনার দেশে ফেরা নিয়ে যে প্রশ্নটা এখন সামনে এসে দাঁড়িয়েছে সেটার উত্তর উনি মোটামুটি এক ধরনের দিয়েছেন। বাকিটুকু আমি মনে করি যে সরকারকেই খোলাসা করতে হবে। শুধু ট্রাভেল পাস দিয়ে তার ওনার আসা যাওয়া নির্ধারণ করে না। মনিরার কাছে এটা জানতে চাই, আপনাদের অবস্থান কি তারেক রহমানের এই দেশে ফেরার এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? দেখেন, তারেক রহমানের যে স্টেটাসটা এটা কিন্তু খুব মানে একটু ক্রিটিক্যালি দেখার সুযোগ আছে। যে এটা কিন্তু একটা ভয়ানক বার্তা দিচ্ছে। সেটা হচ্ছে যে তারেক রহমানের দেশে ফেরা সেটা তার একক নিয়ন্ত্রণাধীন না। তার মানে এখানে আসলে মানে কে এটা নিয়ন্ত্রণ করছে বা কারা এটা নিয়ন্ত্রণ করছে, এটি অবশ্যই তারেক রহমানের এটা উচিত দেশবাসীর কাছে পরিষ্কার করা। কারণ দেখেন এটি কিন্তু বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সাথেও রিলেটেড। যে যিনি কিনা একজন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি এখন অন্য দেশে আছেন এবং উনি ওনার নিজের দেশে আসতে কেন পারছেন না। এবং এই 5 আগস্ট পরবর্তী সময়ে যখন আসলে আমরা একটা সুন্দর নির্বাচনের দিকে যেতে চাচ্ছি, আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে চাচ্ছি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ নির্বাচন, এই মুহূর্তেও আমরা যখন দেখছি যে তফসিল ঘোষণার এত কাছাকাছি সময় আমরা চলে এসেছি, তারপরেও তারেক রহমান দেশে আসতে পারছেন না। এবং সেটি আবার যদি তার নিজের বা পরিবারের বিষয় হতো সেটিও একটি বিষয় ছিল, কিন্তু এটা নাকি তার নিজেরও নিয়ন্ত্রণের মধ্যে নাই এবং পরিবারেরও নিয়ন্ত্রণের মধ্যে নাই। তাহলে সেটা কার নিয়ন্ত্রণে আছে? যেই মানুষটা কিনা আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সম্ভাব্য প্রধানমন্ত্রী হতে পারেন, সেই মানুষটি যখন দেশে আসতে না পারার সিদ্ধান্ত একলা নিতে পারেন না, কোনো একটি গোষ্ঠী বা কোনো একটি চক্র বা কেউ না কেউ নিয়ন্ত্রণ করেন, সেটি যে ভবিষ্যতে আমার দেশের কোনো স্বার্থবিরোধী কোনো বিষয়ে তাকে যে সেই চাপের মধ্যে আবার পড়তে হবে না, তার আসলে গ্যারেন্টিটা আমি জানতে চাই আর কি। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদেরও এরকমই একটি প্রশ্ন যে এর আগে বৈরী সরকার ছিল, বিএনপির বৈরী সরকার, যে কারণে হয়তো বা তারেক রহমান আসতে পারতেন না। তারেক রহমানের পাসপোর্ট এর আগে সরকার বাজেয়াপ্ত করেছে, এই মুহূর্তে তাকে ট্রাভেল পাস দিয়ে আনা হবে। আমরা যতটুকু জানি যে ইংল্যান্ডের যে নিয়ম আছে, ওদের যে কনস্টিটিউশনের মধ্যে বলা আছে যে যদি কোনো ব্যক্তি ইংল্যান্ডে গিয়ে পৌঁছে বলে যে আমার দেশ নাই, ইংল্যান্ড তাকে দেশ দেবে। এইটাই তাদের ডেমোক্রেটিক প্রসেসের 1 নাম্বার শর্ত এবং এইটাই তারা সামনে এগিয়ে নিয়ে যায় তাদের গণতন্ত্রের পক্ষে।
এবং এই যুক্তির উপরে নির্ভর করে কিন্তু তারা ইসরায়েলকে প্রতিষ্ঠা করেছে। এই যুক্তির উপর নির্ভর করে বিভিন্ন দেশের গণতন্ত্রের জায়গাতে তারা গিয়েছে। এই যুক্তির উপর নির্ভর করেই স্কটল্যান্ডেও তারা নির্বাচনের ব্যবস্থা করেছিল যে স্কটল্যান্ড থাকতে চায় কি চায় না। এবং এই যুক্তির উপর নির্ভর করে ইংল্যান্ডে অনেক মানুষ রয়েছেন যারা বিভিন্ন দেশ থেকে রিফিউজি হিসেবে তাদের দেশে এসেছেন এবং তারা সেই দেশ হিসেবে ইংল্যান্ডকে তাদের দেশ হিসেবে দিয়েছেন। তারেক রহমান এখন সেই স্ট্যাটাসে আছেন আমরা যতটুকু জানি, কিন্তু তিনি বিএনপির মতো অন্যতম একটি বড় দলের প্রধান হয়েও তিনি যেহেতু বলেছেন যে একক নিয়ন্ত্রণে না, অবশ্যই এই বিষয়টি হয় দল অথবা দেশ আরও পরিষ্কার করবে। যদিও আজকে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে তাকে ট্রাভেল পাস দিয়ে দেওয়া হবে, কিন্তু ট্রাভেল পাস এবং রেগুলার পাসপোর্ট এই দুটোর মধ্যে তফাৎ আছে, এটাও নিশ্চয়ই সরকার পরিষ্কার করবে সেই প্রত্যাশা রাখি শেষ করছি। ইস্পাহানি মির্জাপুর 0।